হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস টুয়েলভের কার্বক্সিলিক ইউনিট, যেখানে অলরেডি আমরা পুরো টপিকটার সিলেবাস শেষ করে দিয়েছি। এক্সট্রা কিছু বাকি ছিল, ঠিক আছে, যেগুলো তোমাদের আজকে আমি বলবো। তার মধ্যে প্রধান যে জিনিসটা আছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের আপেক্ষিক তীব্রতা। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের যদি কার্বক্সিলিক অ্যাসিড দেয় বা বিভিন্ন সাবস্টিটিউটেড প্রতিস্থাপিত কার্বক্সিলিক অ্যাসিড, তাদের তীব্রতাটা কীভাবে বিচার করব। এবং এটা বলা এই কারণেই যে এখানে একটা আহ, অনেক মেন কারণ আছে, সেটা হচ্ছে অর্থ এফেক্ট। হোয়াট ইজ অর্থ এফেক্ট? সবাই হেডিং দেবে অর্থ এফেক্ট, যেটাকে আমরা বলি অর্থ প্রভাব। দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অর্থ এফেক্ট জিনিসটা হচ্ছে যে কোনো অ্যারোমেটিক, যেহেতু আমরা এখানটায় কার্বক্সিলিক অ্যাসিডের কথা বলছি, তো সিম্পলি আমরা বলতে পারি এখানে বেঞ্জয়িক অ্যাসিডের কথা। ঠিক আছে, বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে বেঞ্জয়িক অ্যাসিডের যদি কোনো একটা, সাপোজ নর্মাল বেঞ্জয়িক অ্যাসিড দিল এবং একই বেঞ্জয়িক অ্যাসিডের এই অর্থ পরিচয়ে কোনো একটা গ্রুপ সাবস্টিটিউট করে দিল, তাহলে এখানে যদি আমরা তুলনা করি দুটো কার্বক্সিলিক অ্যাসিড, দুটো বেঞ্জয়িক অ্যাসিডের মধ্যে কার তীব্রতা বেশি, ঠিক আছে, তাহলে দেখবো যে অর্থ সাবস্টিটিউটেড বেঞ্জয়িক অ্যাসিডের তীব্রতা সবসময়ই নর্মাল বেঞ্জয়িক অ্যাসিডের থেকে বেশি হবে। ঠিক আছে, সেটা এই যে জিটা লিখলাম, এই গ্রুপটা হতে পারে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, হতে পারে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ঠিক আছে, এর ওপরে নির্ভর না করেই কিন্তু আমাদের অর্থ সাবস্টিটিউটেড বেঞ্জয়িক অ্যাসিডের অ্যাসিডিটি অনেক বেশি হবে। ঠিক আছে, আর এই যে কারণটা বললাম, এই জন্যই এইটাকে বলা হয় অর্থ এফেক্ট। ঠিক আছে, মানে প্রতিস্থাপক গ্রুপের প্রকৃতি, সেটা ইলেকট্রন আকর্ষী হোক বা ইলেকট্রন বিকর্ষী যাই হোক না কেন, অর্থ প্রতিস্থাপকযুক্ত বেঞ্জয়িক অ্যাসিডের তীব্রতা প্রায় সবসময়ই বেঞ্জয়িক অ্যাসিড অপেক্ষা বেশি হয়। আর একে আমরা কিন্তু অর্থ প্রভাব বা অর্থ এফেক্ট বলি। দেখো এখানে কি হয়, এখানে বেঞ্জয়িক অ্যাসিডের অণুতে বেঞ্জিন বলয় আর এই যে CO2H, এরা একই তলে অবস্থান করে। ফলে বেঞ্জিন বলয়ের সাথে এই যে C ডবল বন্ড O গ্রুপটা আছে, এর কিন্তু একটা রেজোনেন্স সম্ভব হয়। ঠিক আছে, C ডবল বন্ড O গ্রুপ থেকে এতে রেজোনেন্সে অংশগ্রহণ করে, কিন্তু অর্থ প্রতিস্থাপিত বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি দেখব, যে না, যদি আমরা অর্থ প্রতিস্থাপিত বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা কি দেখব, না এই যে বেঞ্জয়িক অ্যাসিডের C ডবল বন্ড O গ্রুপটা আছে, CO2H গ্রুপ, এটা অ্যারোমেটিক বলয়ের সঙ্গে একই তালে অবস্থান করতে পারে না ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স। ঠিক আছে, তাই বেঞ্জিন বলের সঙ্গে C ডবল বন্ড O গ্রুপের রেজোনেন্স সম্ভব হয় না বা আংশিক রেজোনেন্স হয়। তোমরা জানো সবাই যে রেজোনেন্স হতে গেলে দুটো, মানে যে গ্রুপের মধ্যে রেজোনেন্স হবে তারা কিন্তু একই তলে থাকতে হবে। ঠিক আছে, যার জন্য কিন্তু এই অর্থ গ্রুপের পজিশনে, অর্থ গ্রুপ প্রেজেন্সের জন্য এই CO2H গ্রুপটা আর বেঞ্জিন বলের সাথে একই তলে থাকতে পারে না, যার ফলে রেজোনেন্স সম্ভব হয় না, বা এখানে এই CO2 এর মধ্যে একটা আংশিক রেজোনেন্স হয়। ঠিক আছে, যার ফলে কিন্তু আমরা দেখি যে CO2H গ্রুপের যে হাইড্রক্সিল অংশের অক্সিজেন আছে, তার উপর ইলেকট্রনের ঘনত্বটা হ্রাস পায় এবং সংশ্লিষ্ট অ্যাসিডের তীব্রতা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। দেখো, সাপোজ ধরো একটা বেঞ্জয়িক অ্যাসিড আছে CO2H, একটা আছে অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড CO2H OH। এবারে দেখো, তোমরা তো এইটুকু সবাই নিশ্চয়ই জানো যে কোনো একটা অ্যাসিডের H+ ডোনেট করার পর তার যে বেসটা তৈরি হয়, কনজুগেট বেস, তার স্টেবিলিটি যত বেশি হবে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। এটা তো সবাই জানো। তো এখানে দেখো কি হবে, এখানেও সেম হবে। ধরো আমরা এখান থেকে কি করলাম, C ডবল বন্ড O করলাম, এখান থেকে একটা H+ ডোনেট করার পর, ঠিক আছে, এখান থেকে তাহলে C ডবল বন্ড O- হলো আর এখানে OH হলো। এই কি করে, এই O- এই H এর সাথে একটা হাইড্রোজেন বন্ডিং করে। এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য কি হয়, এটা এক্সট্রা স্টেবিলিটি পায়। ঠিক আছে, আরও একটা কারণ দেখো, এখানে এই যে বন্ডটা আছে, এই বন্ডটা কিন্তু এই OH গ্রুপ প্রেজেন্সের জন্য এটা আর এই বেঞ্জিন রিং এর সাথে কিন্তু একই তলে অবস্থান করতে পারে না। একই তলে অবস্থান করতে না পারার জন্য কি হয় দেখো,
এটা আলাদা প্লেনে চলে যায়। আর এখানে যে বললাম না যে বেঞ্জিন রিং এর সাথে রেজোনেন্স অংশগ্রহণ করতে পারে না বা আংশিক রেজোনেন্স হয়, সে আংশিক রেজোনেন্সটা কীভাবে হয় দেখো, এটা এখানে আসে, এটা এখানে চলে যায়, ঠিক আছে? মানে যেটা তৈরি হবে সেটা জাস্ট সি ডবল বন্ড ও এই গ্রুপের মধ্যে রেজোনেন্সটা হবে, ঠিক আছে? যার ফলে কি হবে এখানে দেখো, এখানে একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আমরা পাচ্ছি, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট রেজোনেন্ট স্ট্রাকচার, যেটাও কিন্তু অনেক টেস্টিভিটি দেয়, কারণ এখানে যে মাইনাস চার্জের ডিস্ট্রিবিউশন দুটো অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু সেম হচ্ছে। এবং আমরা জানি এরকম যদি ইকুইভ্যালেন্ট রেজোনেন্টিং স্ট্রাকচার যত পাবো তার এসিডিটি কিন্তু তত বেশি হবে। তাহলে এই দুটো কারণে এই CO2 এর থেকে যে কোনো অর্থ সাবস্টিটিউটেড বেঞ্জিক অ্যাসিডে কিন্তু তোমার অর্থ প্রভাবের জন্য অ্যাসিডিক স্ট্রেংথ অনেকটা বেশি হয়, ঠিক আছে? ইরেসপেক্টিভ অফ দ্য সাবস্টিটিউটেড গ্রুপ, ঠিক আছে? সেটা হোক ইলেকট্রন ডোনেটিং হোক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এমনি আমরা কি জানি, যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, মানে যারা -I বা -M এরকম দেখায়, ঠিক আছে, বা -R, তারা কি হয়, তারা তো বেশিরভাগ সব সময় ক্ষেত্রে কি করে, অ্যাসিডিটিটাকে বাড়ায়, তাই তো? এবার অর্থ ইফেক্টের ক্ষেত্রে সে সমস্ত কোনো কিছু কাজই করছে না, কারণ কি, তার কারণটা হচ্ছে যে ওখানে যত বেশি বড় গ্রুপ থাকবে অর্থ পজিশনে, তো তত তোমার স্টেরিক এফেক্টটা বাড়বে, এবং স্টেরিক এফেক্ট বাড়ার জন্য CO2H বলো ওইটা বেঞ্জিনিং এর থেকে অন্য প্লেনে চলে যাবে। আর একই প্লেনে না থাকলে ওখানে কি হয় দেখো, এখানটা আমরা যদি দেখি বন্ড সি ডবল বন্ড ও বন্ড ও মাইনাস, এবার এখানটা কি হয় দেখো, এখানে কি হবে রেজোনেন্স হয়, এই যে অক্সিজেনের মাইনাসটা আছে, এটা কি করবে, ওটাকে কমানোর জন্য এখান থেকে একটা বন্ড এখানে আসবে, এবং এটাকে তোমার এই যে নেগেটিভ চার্জটা আছে এটাকে তোমার প্রশমিত করবে, ঠিক আছে? মানে কি, এই বেঞ্জিন রিং এর সাথে কিন্তু এই সি ডবল বন্ড ও এই গ্রুপের একটা কিন্তু রেজোনেন্স হবে। কিন্তু যদি কোনো একটা অর্থ গ্রুপ পজিশনে অর্থ গ্রুপ থাকে, বন্ড সি ডবল বন্ড ও মাইনাস, সাপোজ ধরো এখানে একটা OH গ্রুপ আছে, ঠিক আছে? তাহলে কি হবে, এই অর্থ গ্রুপের জন্য এটা কি করবে, প্লেন থেকে চলে যাবে, এটা আর প্লেনে থাকবে না এই গ্রুপটা। প্লেনে যদি না থাকে তাহলে কিন্তু আর এই বেঞ্জিন গ্রুপের সাথে এই রেজোনেন্স আসতে পারবে না, জাস্ট রেজোনেন্সটা কিসের সাথে হবে, জাস্ট এই CO2 গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং সেক্ষেত্রে কি হবে, একটা মোর ইকুইভ্যালেন্ট, দুটো ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পাবো, ঠিক আছে? এবং এখানে দেখছি আমরা হার্ডের মর্নিংটা হবে, যার ফলে কিন্তু এর অ্যাসিডিটি অনেকটা বেশি হবে, এই যে কনজুগেট বেস এর অ্যাসিডিটি অনেক বেশি। দেখো যে যত বেশি পরিমাণে এদিকে টেনে নেবে, এখান থেকে যত দেবে, তাহলে কি এইচ প্লাসটাকে ছাড়তে যাবে? ধরো এটা এখানে দিল, এটা এখানে আছে, তাহলে এর ধরো নেগেটিভ চার্জের পরিমাণ কমে গেল, এখানে আরও ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, তাহলে এ কি করবে, আবার যে এইচ প্লাসটাকে ছাড়লো সেটাকে আবার পুনরায় নেওয়ার চেষ্টা করবে, তাই তো? তাহলে কিন্তু এখানে এইচ প্লাসটাকে ছাড়তে চাইবে না, কিন্তু এটা কি করছে, এটা দেখো এইচ প্লাস ছাড়া পরে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং পড়ছে, বা এই রিংয়ের সাথে ও কোনো মানে রেজোনেটিং স্ট্রাকচার আসতে পারছে না, রেজোনেটিং হচ্ছে না, তার ফলে কিন্তু এটা অনেক এইচ প্লাস ডোনেট করার পর যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে তার এসটিভিটি কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য কিন্তু যে কোনো একটা অর্থ পজিশন যদি কোনো গ্রুপ থাকে, ঠিক আছে, তার কিন্তু অ্যাসিডিটি অনেক বেশি হবে, এবং এই অর্থ এফেক্টটা তোমরা বুঝতে পারছো শুধুমাত্র কিন্তু বেঞ্জিন রিংয়ের ক্ষেত্রে খাটবে, ঠিক আছে? এবং যেহেতু আমরা অ্যাসিডের স্ট্রেন্থে পড়ছি অর্থ এফেক্টের জন্য, এটা অবশ্যই তোমরা বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য করবে, বা আমরা এখানে অ্যানিলিনের ক্ষেত্রে প্রযোজ্য করতে পারি, কিন্তু অ্যানিলিনের ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে আমাদের কার বেসিসিটি বেশি বা কম হবে, ঠিক আছে? এটা দেখবে যে যদি কোনো অর্থ গ্রুপ থাকে তাহলে অবশ্যই বুঝতে হচ্ছে তার বেসিসিটিটা কম হবে, ঠিক আছে, যদি অর্থ পজিশনে থাকে বেসের ক্ষেত্রে। এবার আমরা যাব একটা নতুন রিয়াকশন, সেটা হচ্ছে আমাদের হান্স ডিকা রিয়াকশন, ঠিক আছে? এটা নতুন অবশ্য বলবো না, তার কারণ তোমরা এটা নিশ্চয়ই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে পড়েছো, হান্স ডিকা রিয়াকশনটা, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা এটা অর্থ এফেক্টে বুঝতে পেরেছো, এটা মুছে দিলাম, ঠিক আছে? কিছু বাড়ির কাজ দেবো শেষে অবশ্যই, তোমরা অবশ্যই তুলনাটা করবে যে কার অ্যাসিডিটি বেশি কার অ্যাসিডিটি কম, ঠিক আছে? একটা বাড়ির কাজ দিচ্ছি, দেখো তোমরা এটা করে আনবে, একটা হোমওয়ার্ক দিয়ে দিই। CO2H, সাপোজ ধর এখানে CH3, CO2H, এখানে CH3,
CO2H, এখানে CH3, ঠিক আছে, অর্থ মেটা প্যারা। এদের মধ্যে অ্যাসিডিক স্ট্রেংথের তুলনা কিন্তু তোমরা করবে, ঠিক আছে। আরও একটা দিচ্ছি, CO2H NO2, CO2H NO2, CO2H NO2, ঠিক আছে। কি করবে তোমরা, প্রত্যেকের কিন্তু অ্যাসিডিক স্ট্রেংথের তুলনা করবে এদের মধ্যে, ঠিক আছে, কোনটা হাইলি অ্যাসিডিক কোনটা কম অ্যাসিডিক সেটা, ঠিক আছে, এবং অবশ্যই অর্থ ইফেক্টের সাহায্যে করবে। তাহলে এটা মুছে দিলাম। নেক্সট আমরা আসবো হান্স ডিকার রিয়াকশন। হান্স ডিকার রিয়াকশন, দেখো তোমরা এটা কোথায় পড়েছো, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন বলে একটা চ্যাপ্টার ছিল তোমাদের, সেখানে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন, ঠিক আছে। তো হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের প্রিপারেশনে তোমরা কিন্তু এই হান্স ডিকার রিয়াকশনটা পড়েছো, হান্স ডিকার রিয়াকশন। সেই জন্য এখানে আমি বেশি ডিটেলসে বলছি না। দেখো অ্যাকচুয়ালি হান্স ডিকার রিয়াকশনটা আমরা হ্যালো অ্যারিনের প্রিপারেশনের জন্য পড়বো, ঠিক আছে। হ্যালো অ্যালকিন প্রিপেয়ার হয় বাট এর ইলটা অনেক কম হয়, ঠিক আছে, এর ইলটা অনেক কম হয়। হ্যালো অ্যারিনের ক্ষেত্রে এর ব্যবহারটা বেশি হয়। এখানে দেখো আমরা কি করি, এখানে যে কোনো আমরা একটা নর্মাল কার্বক্সিলিক অ্যাসিড নিই এবং কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ নেবো, নিয়ে সেটা কি কি করব, CCl4 দ্রবীভূত করে ব্রোমিন যোগ করব। তাহলে কিন্তু সেখান থেকে আমরা কি করব না অ্যালকিল ব্রোমাইড বা অ্যারিল ব্রোমাইড পাবো, সাথে কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে, যেটাকে আমরা ডিকার্বক্সিলেশনও বলি। আর উৎপন্ন যে অ্যালকিল ব্রোমাইডে কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা কিন্তু একটা কার্বন কম থাকবে। দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো আমি সবার প্রথমে দেখাবো হ্যালো অ্যারিন কীভাবে প্রিপারেশন করা হয়, কারণ আমরা বলেছি যে হ্যালো অ্যালকেনটার পরিমাণ একটু কমই হয়, সেটাও কেন সেটাও পরে দেখাবো। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, আমরা প্রথমে কি ইউজ করবো এখানে রিয়াকশানটার জন্য, একটা সিলভার গঠিত লবণ নেব, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের, এবং যেহেতু এখানে আমরা হ্যালো অ্যারিন উৎপন্ন করছি তো অবশ্যই একটা অ্যারাইল সল্ট নেবো, ঠিক আছে। তো আমরা এটা নিচ্ছি, ধরো C6H5CO2 বেঞ্জিক অ্যাসিড নেব, তার সাথে AgNO3 নিলাম। নিলে কি হবে, এখান থেকে দেখো এখান থেকে যেটা তৈরি হবে C6H5COOAg, আর এই H আর এই NO3 মিলে তৈরি হবে HNO3। এবার দেখো এই যে সল্টটা আমাদের তৈরি হলো সিলভার অ্যাসিডের সল্ট, এটা কি করবে, এটা এটা ফার্স্ট স্টেপ গেল, আমরা প্রথমে সল্টটা তৈরি করে নিলাম। এবার মেন রিঅ্যাকশনটা শুরু হচ্ছে, ঠিক আছে, C6H5COOAg। দেখো এখানে কি হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি এটা তো যেহেতু সল্ট তাহলে এখানে হবে O-Ag+। এবার আমরা এখানে কি দেব, দেব Br2, ঠিক আছে, Br2 CCl4, সাথে একটু হিট দেব অবশ্যই। অ্যাকচুয়ালি এখানে লেখা থাকে রিফ্লাক্স, ঠিক আছে, রিফ্লাক্স মানে কি, Br2 CCl4 হিট, বা এখানে লিখতে পারে Br2 CCl4 রিফ্লাক্সও লেখা থাকতে পারে, ঠিক আছে, রিফ্লাক্স। দেখো রিফ্লাক্স মানে কি, একই সাথে হিট করব প্লাস কনডেন্সও করবো, ঠিক আছে, হিট প্লাস কনডেন্সকে একসাথে বলা হয় রিফ্লাক্স, এটা একটু মনে রাখবে, হিট প্লাস কনডেন্সকে একসঙ্গে বলা হয় রিফ্লাক্স। এখানে দেখো কি হবে, সবার প্রথমে যে এই Ag+ আছে, এটা হচ্ছে তোমার মেটাল, এটা কি করবে, একটা বিয়ারকে নিয়ে Ag এর প্রেসিপিটেট ফেলবে, তারপর এখান থেকে CO2 বার হবে, যেটা পড়ে থাকছে C6H5, আর একটা বিয়ার পড়ে থাকছে সেটা C6H5Br, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, ব্রোমোবেনজিন, তাই তো। এটাকে কীভাবে লেখা যাবে, এটাকে কিন্তু লেখা যাবে এরকমভাবে, ব্রোমোবেনজিন হিসাবে, ঠিক আছে, বা অ্যারাইল ব্রোমাইড যেটাকে আমরা বলি। তাহলে এটা তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল, ঠিক আছে, যে হান্স ডিকার রিয়াকশনের সাহায্যে আমরা কিন্তু অ্যারাইল ব্রোমাইড তৈরি করতে পারি, হ্যালো অ্যারিন, ঠিক আছে।
দেখো এবার আমরা রিয়াকশন মেকানিজমটা একটু দেখি। এটা একটু মুছে দিলাম তার জন্য। CCl4 হিট দিচ্ছি, তার মানে দেখবে CCl4 একটা ইনার্ট সলভেন্ট, যেটা এখানে হ্যালোয়ারিনটা প্রস্তুতির ভালো যাতে প্রিপারেশন হয় তার জন্য ইউজ করা হয় ইনার্ট সলভেন্ট, নন পোলার অবশ্যই। এখানে দেখো আমরা প্রথমে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা দেখি, ক্রিয়া কৌশল। এবং এই যে ক্রিয়া কৌশল এটা হয় তোমার হচ্ছে ইলেকট্রন ডট আর কি, যেটাকে আমরা বলি ফ্রি রেডিক্যাল মেকানিজম। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফ্রি রেডিক্যাল মেকানিজম, মুক্তমূলক ক্রিয়া কৌশল। দেখো এই যে C6H5 বন্ড C ডবল বন্ড ও মাইনাস Ag প্লাস, এটা কি করে প্রথমে এই যে Br2 নিয়েছিলাম এই Br2-র সাথে রিয়াকশান করে। এই Ag প্লাস এই যে আমাদের কাছে মেটাল আছে, এটা যে নন মেটাল, এরা দুজন প্রথমে কি করবে AgBr তৈরি করে, AgBr একটা প্রেসিপিটেট ফেলে। তারপরে দেখো কি তৈরি হবে, তারপরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি পড়ে আছে আমাদের কাছে C6H5 C ডবল বন্ড ও মাইনাস আছে, আর এখান থেকে ধরো একটা Br প্লাস আছে। এই যে বিআরটা ছিল এটা তো প্রথমে তোমার নিউট্রাল ছিল, তারপরে যখন এজি প্লাসটা এখানে গেল তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস তৈরি হবে। তাহলে এখান থেকে যেটা থাকছে আমাদের দেখো C6H5 বন্ড C ডবল বন্ড ও বিআর। ঠিক আছে, এটা আমাদের তৈরি হলো। এবার দেখো এই অক্সিজেন ব্রোমিন দুটো তো ইলেকট্রোনেগেটিভ, এখানে ইলেকট্রন আছে। এবার এই ইলেকট্রন কি করবে, রিপালশন করবে। ঠিক আছে, এই ইলেকট্রনগুলো রিপালশন করবে, রিপালশন করার জন্য এটা একটু আনস্টেবল হবে, এটা ভেঙে দিতে চাইবে। এবার কি করব, এখানে আমাদের আসবে CCl4 আর হিট। ঠিক আছে, যেটাকে আমরা রিফ্লাক্স বলছি। এবার রিফ্লাক্স করার ফলে এখান থেকে আমাদের তৈরি হবে রেডিক্যাল। কি রেডিক্যাল তৈরি হবে দেখো, এই বন্ডটা ভেঙে যাবে, বন্ডটা ভাঙার পরে কি তৈরি হবে, তাহলে এখান থেকে আমাদের বিআরটা বেরিয়ে যাবে, আর C6H5 C ডবল বন্ড ও ডট তৈরি হবে, এবং সাথে বিআর ডট। ঠিক আছে, দুটো রেডিক্যাল তৈরি হবে। দুটো রেডিক্যাল তৈরি হওয়ার পর কি হবে, এখান থেকে দেখো CO2 বার হবে। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন হবে। ডিকার্বক্সিলেশন হওয়ার জন্য কি হবে, এখানে একটা রেডিক্যাল আছে আর একটা প্রয়োজন, তো এখান থেকে বন্ডটা ভেঙে একটা ইলেকট্রন এখানে যাবে আর একটা ইলেকট্রন কার্বনে আসবে। তাহলে আমাদের কি তৈরি হবে, এখান থেকে দেখো CO2 বেরিয়ে যাবে, পড়ে থাকবে কি C6H5 ডট প্লাস বিআর ডট। এবার এই দুটো ডট মিলে আমাদের তৈরি করবে C6H5 বিআর, যেটাকে আমরা বলছি হ্যালো অ্যারিন বা এখানে যেহেতু হ্যালো অ্যারিন, অবশ্যই হ্যালো মানে বলতে আছে যে কোনো এক্স গ্রুপ, সেটাকে হ্যালো গ্রুপ বলে, হ্যালো অ্যারিন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার নাম কি, এটার নাম কিন্তু ব্রোমোবেনজিন। এটা হচ্ছে তোমাদের ব্রোমোবেনজিন, বেঞ্জিন। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু হ্যালোয়ারিন প্রিপারেশন হয়ে গেল। এবারে যদি আমরা এখানে হ্যালো অ্যালকেন প্রস্তুত করতে চাই তাহলে কোনো আলাদা রিয়াকশন না, অবশ্যই এই C6H5 এর জায়গায় আমরা কি নেব, একই মেকানিজম আর নেব। ঠিক আছে, মেকানিজমটা একই হবে, পুরোটা মুছে দিচ্ছি। দেখো রিয়াকশনটা কেমন হবে, আর COOAg প্লাস Br2 সাথে আমরা কি নেব CCl4 আর হিট। তাহলে আমাদের কী তৈরি হবে, আর বিআর, একটা কার্বন যুক্ত, একটা কার্বন কিন্তু কম হবে। ঠিক আছে, তাহলে তৈরি হবে আর বিআর প্লাস CO2 প্লাস এজি বিআর। ঠিক আছে, একদম সেম, কিন্তু এর ইলটা কিন্তু একটু কম হবে। এবারে দেখো আমরা এটা মেইনলি অ্যারাইল ব্রোমাইড বা অ্যালকিল ব্রোমাইডের ক্ষেত্রে ইউজ করি, বা ক্লোরাইডের ক্ষেত্রেও, কিন্তু আয়োডিনের ক্ষেত্রে কিন্তু হয় না। আয়োডিনের ক্ষেত্রে কি হয় দেখো, আয়োডিনের ক্ষেত্রে এটা কিন্তু এস্টার তৈরি হয়ে যায়। এটা একটা মাথা রাখবে, একটা এক্সেপশনাল কেস। যদি আমরা এখানে Br2 জায়গায় I2 নিই, সেখানে কিন্তু এরকম Ri তৈরি হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কি ফর্মেশন হবে, এস্টার ফর্মেশন হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দুই অণু নিয়ে এস্টার তৈরি করি। যেহেতু এটা তোমাদের পার্ট নয়, এখানে জাস্ট অ্যালকিল ব্রোমাইড আর অ্যারাইল ব্রোমাইড তৈরি করার জন্য দেখালাম, হান্স টিকা রিয়াকশন, অবশ্যই মনে রাখবে। নেক্সট যেটা আমরা পড়বো
ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের। আচ্ছা, নেক্সটে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই। অ্যাকচুয়ালি আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালি কোনো একটা অ্যারাইল হ্যালো হ্যালোয়ারিন প্রস্তুত করতে যাই, সেক্ষেত্রে আমরা কী ইউজ করি দেখো। সেক্ষেত্রে আমরা যেটা করি, মানে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড, যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল মেথড। সেক্ষেত্রে কী হয় দেখো, সেক্ষেত্রে আমরা ইউজ করি, এটা কিন্তু তোমার হামস্টিকা রিয়াকশন নয়, ঠিক আছে। আমি বলছি ইন্ডাস্ট্রিয়ালি কীভাবে হ্যালোয়ারিন বিভিন্ন তৈরি করা হয় সেটা বলছি, ঠিক আছে। মানে যেটা তোমার হামস্টিকা রিয়াকশন, এটা কিন্তু অলরেডি আগে হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু হামস্টিকা রিয়াকশন নয়। এখানে কী হয় দেখো, আমরা 2 অণু বেঞ্জিন নিই, 2 অণু HCl নিই, অক্সিজেন্সের প্রেজেন্সে কী করি, CuCl2 ইউজ করি, ঠিক আছে। তাহলে এখান থেকে কী হয় দেখো, এখান থেকে 2 অণু জল বেরিয়ে যায়, 2 অণু জল বেরিয়ে গিয়ে, যেহেতু এখান থেকে HCl বা CuCl2 নিয়েছি, সেই জন্য এখান থেকে আমাদের তৈরি হবে 2 অণু ক্লোরোবেঞ্জিন, ঠিক আছে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল মেথড। ইন্ডাস্ট্রিতে কীভাবে আমাদের বিভিন্ন হ্যালোয়ারিন প্রস্তুত করা হয়, ঠিক আছে। তো হামস্টিকা রিয়াকশনটা অবশ্যই বোঝা গেছে নিশ্চয়ই, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানাবে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্মিথ রিয়াকশন, ঠিক আছে। কি বললাম, স্মিথ রিয়াকশন, সবাই হেডিং দেবে স্মিথ রিয়াকশন। তো সবাই হেডিং দেবে স্মিথ বিক্রিয়া, স্মিথ রিয়াকশন। দেখো এখানে কি হয়, এখানে আমরা গাঢ় H2SO4 এর উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে হাইড্রাজোয়িক অ্যাসিডের বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন তৈরি করি। এবং এই যে প্রাইমারি অ্যামিনটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা একটা কার্বন পরমাণু সেখানে কিন্তু কম থাকে, ঠিক আছে। মানে আমরা এখানে অ্যাকচুয়ালি কী করি, 3টে অ্যাসিড নিই, 3টে অ্যাসিড কী কী নিই, একটা নিই কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। দ্বিতীয়ত নিই হাইড্রাজোয়িক অ্যাসিড, হাইড্রাজোয়িক অ্যাসিড। এই হাইড্রাজোয়িক অ্যাসিডটা কিন্তু অনেকটা প্রবলেম করে, কারণ অ্যামোনিয়ার সাথে, অ্যামোনিয়াটা হচ্ছে NH3 আর হাইড্রোজেন অ্যাসিড হচ্ছে N3H বা HN3, ঠিক আছে। এটা কিন্তু হাইড্রোজোয়িক অ্যাসিড। সাথে কী নিই না, সাথে আমরা নিই সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নিলে আমাদের কি তৈরি হবে, এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা নিয়েছি তার থেকে একটা কার্বন কম পরমাণুযুক্ত প্রাইমারি অ্যামিন, ঠিক আছে, বা 1 ডিগ্রি অ্যামিন কিন্তু তৈরি হবে, ঠিক আছে। সাথে কী হবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে আর নাইট্রোজেন গ্যাস কিন্তু বার হবে, ঠিক আছে। স্মিথ, এটা হচ্ছে আমাদের স্মিথ রিয়াকশন। একটা এক্সাম্পল নিচ্ছি দেখো, সাপোজ ধরো আমরা একটা বেনজোয়িক অ্যাসিড নিচ্ছি CO2H, সাথে কি নিচ্ছি হাইড্রাজোয়িক অ্যাসিড HN3, সাথে নিচ্ছি গাঢ় H2SO4, H2SO4 কনসেন্ট্রেট। নিলে কি হবে, এখান থেকে CO2 বেরিয়ে যাবে, এখান থেকে N2 বার হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে দেখো N2 বার হলে, আচ্ছা কী কী বার হবে আগে দেখো, CO2 বার হবে, N2 বার হবে। তাহলে এখানে আছে কি NH, N2 বার হয়ে গেলে এখান থেকে আছে NH, আর এখান থেকে CO2 বার হয়ে শুধু আছে H। তাহলে NH এখানে পড়ে আছে আর এখানে পড়ে আছে শুধু H। তাহলে কী থাকছে NH2, মানে কি এটা অ্যানিলিন তৈরি হবে, ঠিক আছে। বা যদি কোনো একটা অ্যালিফ্যাটিক অ্যাসিড নিই আমরা নিই, ধরো অ্যালিফ্যাটিক অ্যাসিড C2H5 CO2H প্লাস HN3 হাইড্রাজোয়িক অ্যাসিড, HN3 নিলাম, সাথে কনসেন্ট্রেট H2SO4 নিলাম, তাহলে এখান থেকেও CO2 বার হবে, N2 বার হবে। কী কী বার হবে অনেক সময় কিন্তু এক্সামে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট থাকে যে এখান থেকে কী নির্গত হবে, ঠিক আছে। স্মিথ বিক্রিয়ার ক্ষেত্রে কী কী নির্গত হয়, তো এখান থেকে CO2 বার হবে, N2 বার হবে, আর তাহলে পড়ে থাকছে C2H5NH2, C2H5NH2, এটা কিন্তু অবশ্যই প্রাইমারি অ্যামিন, ঠিক আছে। এটাই ছিল আমাদের হচ্ছে তোমার স্মিথ রিয়াকশন। তো এই দুটো রিয়াকশান একটু মনে রাখবে, মনে হলো যে এই দুটো রিয়াকশান একটু বলা দরকার ছিল, এক্সট্রা কিছু ছিল বাকি, তো এই দুটোই বলে দিলাম। আর বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণের জন্য বিভিন্ন স্টেরিফিকেশন পরীক্ষা আছে, সোডিয়াম বাইকার্বনেটের সাহায্যে পরীক্ষা আছে, লিটমাসে পরীক্ষা আছে, এগুলো তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য এগুলো আর এখানে বললাম না। তো থ্যাংক ইউ, এখানে শেষ করছি কার্বক্সিলিক অ্যাসিড। নেক্সট দিন থেকে আমরা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে।